আজকের লেকচারে আমরা শুরু করব ডিজাইন স্ট্রাকচার চার্ট। এর আগের লেকচারে মোটামুটি আমরা কোয়েশন এবং কাপলিং এর কনসেপ্টটা খুব ভালো করে বুঝে গেছি। যারা এখনো এই আইডিয়াটা দেখোনি, জাস্ট আমি বলবো এই ভিডিওর আই বাটনে এর আগের ভিডিও কোয়েশন কাপলিং এর লিঙ্কটা প্রোভাইড করে দেবো, তোমরা ওই কনসেপ্টটা দেখতে পারো। আমি এটুকু বলি, এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। যখনই আমরা সফটওয়্যার ডিজাইন এবং মডুলারিটির ব্যাপারে কথা বলি, আমাদের কোয়েশন কাপলিং কিন্তু সবার আগে কিন্তু আমাদের পরীক্ষার জন্য বা আইডিয়ার জন্য কিন্তু সবার আগে কিন্তু আমাদের জানা দরকার। তো যারা এগুলো দেখোনি, আমি এই প্লেলিস্টের লিঙ্কও প্রোভাইড করে দেবো। তোমরা সিকুয়েন্সিয়ালি এর আগের সব ভিডিও চলে এসেছে, সফটওয়্যার ডিজাইন, মডুলারিটি, ডিজাইনের কত রকমের অ্যাসপেক্টস আছে, কত ধরনের ডিজাইন আছে, এগুলো সবই চলে এসেছে আমাদের প্লেলিস্টে, তোমরা সিকুয়েন্সিয়ালি দেখতে পারো। তো সেই সূত্রে দাঁড়িয়ে আজকে শুরু করবো আমরা কাকে বলে ডিজাইন স্ট্রাকচার চার্ট, বা এটাকে কিভাবে আমাদের বানাতে হয়। এই টপিকটা আমাদের ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, যেখানে আমাদের থিওরিটিক্যাল ইউনিভার্সিটি এক্সামিনেশনে কিন্তু এরকম ধরনের স্ট্রাকচার চার্ট কিন্তু বানাতে হয়। তো সেটাই আমরা এই লেকচারে শিখবো যে কিভাবে আমরা এই কনসেপ্টটাকে ডিল আপ করবো। তো প্রথমে দেখি স্ট্রাকচার চার্ট কথাটার মানে কি। স্ট্রাকচার চার্ট ইজ আ হায়ারার্কিক্যাল রিপ্রেজেন্টেশন অফ আ স্ট্রাকচার অফ আ মডিউল। ইট ব্রেক ডাউন দ্য এন্টায়ার সিস্টেম ইন্টু লোয়েস্ট ফাংশনালিটি মডিউল, ডিসক্রাইব ফাংশন, সাব ফাংশন and each module of a system to a greater detail। যেরকম আমি প্রত্যেকটা লেকচারে একটা কথা বলেছি, স্ট্রাকচার চার্টটা কি বলার আগে আমি একটা কথা সবসময় বলি। কিসের এক্সাম্পল দিই? আমাদের গুগল পে বা জিপে এর কথা বলে কিন্তু চাই। ধরুন এটা একটা সফটওয়্যার, তো এখানে প্রথম লাইনেই বলছে যে হায়ারার্কিক্যাল রিপ্রেজেন্টেশন অফ আ স্ট্রাকচার অফ আ মডিউল। তাহলে আমাদের গল্পটা কিছুই না, যে একটা জিপে কে করার জন্য কতগুলো ফাংশনালিটি দরকার। ধরুন আমি এখানে বললাম যে দুটো ফাংশনালিটি, একটা হচ্ছে ইউপিআই একটা ফাংশন জিপে সফটওয়্যারের মধ্যে, আর হচ্ছে ব্যাংক টু ব্যাংক। তাহলে দেখো এখানে হায়ারার্কি হচ্ছে, এটা ট্রি স্ট্রাকচার ফরমেশন করছি। এইটাকেই বলা হয় ওয়ান কাইন্ড অফ আ স্ট্রাকচার চার্ট। এখানে ফার্দার ব্রেক করবো, দেখো ব্রেক ডাউন দ্য এন্টায়ার সিস্টেম টু আ লোয়েস্ট ফাংশনাল মডিউল, মানে সব থেকে লাস্ট অব্দি ব্রেক করবো। বাট দেখো ইউপিআই কে করতে গেলে ধরুন একটা ইউনিট আমার দরকার স্ক্যানার বলি, যেটা আমি ইউপিআই বারকোডটা স্ক্যান করে। সেকেন্ড হচ্ছে যে অ্যাকাউন্ট ডিটেল ফেচ, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল ফেচ করলাম। থার্ড ধরে নাও ট্রানজ্যাকশন প্রসেসন করছি। এরকম আরো মডিউলের পরে পরে কিন্তু এরকম হতে পারে। তো আমি এরকম ভাবে যদি একটা স্ট্রাকচার বানাই পুরো আমার সফটওয়্যার সিস্টেমে, তো সেই স্ট্রাকচারটাকে বলা হয় ডিজাইন স্ট্রাকচার চার্ট। যেখানে আমরা একটা ট্রি টাইপের প্রত্যেকটা ফাংশনালিটি, সাব ফাংশন, এগুলো সবই কিন্তু আমরা একটা ডিটেল ছবির মতন ছবি কিন্তু ক্লিয়ারলি দেখতে পাবো। যেখানে ডিসক্রাইবিং ফাংশন, সাব ফাংশন অফ ইচ মডিউল। দেখো এই মডিউলে এগুলো ফাংশন ধরে না, ইউপিআই মডিউলের স্ক্যান করা, ব্যাংক টু ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল ফেজ, কেস ট্রানজ্যাকশন, আরো হতে পারে। আমি একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি, যেখানে আমাদের এক একটা মডিউলের আরো বেশি ফাংশনালিটি হতে পারে, তার ফাংশনাল আবার সাব ফাংশন হতে পারে। এগুলো পুরোটাই যদি আমি একটা স্ট্রাকচার রিপ্রেজেন্ট করি, তখন তাকে কি বলা হয়? ডিজাইন স্ট্রাকচার চার্ট বলে কিন্তু আমরা তাকে চিনি। স্ট্রাকচার চার্ট partition the system into black boxes. Functionality of the system is known to user but the inner details are unknown. তাহলে এটা ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক বক্স, মানে একটা সফটওয়্যারের মধ্যে যখন ডিজাইন করছি এই ধরনের ডিজাইন স্ট্রাকচার চার্টে, সেখানে আমরা জানলাম যে কি কি ফাংশনালিটি থাকা উচিত, এইগুলো রাখতেই হবে আমাদের সফটওয়্যারের মধ্যে। বাট এগুলো কি করে, এই ইউনিটগুলো কি করে আমি বানাবো সেটা কিন্তু আমি জানি না হয়তো। তাই জন্য এটাকে কি বলা হয়? ব্ল্যাক বক্সেস বলে আমরা কিন্তু এটাকে ট্রিট করছি। মানে উপর থেকে জানি যে এই জিনিসগুলো থাকতে হবে, বাট এটার জন্য কিভাবে করব, কিভাবে ডিটেলস ইনার, এগুলো কিন্তু এখানে মেনশন থাকে না, বা এটা কিন্তু এইভাবে এই জায়গায় কিন্তু জানা যায় না। দ্য ইনপুট আর গিভেন টু দ্য ব্ল্যাক বক্স অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট আউটপুট আর জেনারেটেড। মানে এখান থেকে আমরা বুঝলাম যে স্ক্যানার এই যে ফাংশনটার কি কাজ, এই যে এটা ধরো আমি এখানে লিখলাম, এই স্ক্যানার ফাংশনটার কি কাজ হবে। তো এখানে স্ক্যানারটা এই হবে যে আমি যদি এখানে একটা মানে ক্যামেরা দিয়ে ক্যামেরা খুলি, ক্যামেরা খুলে এই যে আমাদের যে কোডটা থাকে ইউপিআই কোডটা এরকমভাবে আমরা যে থাকে ওটা স্ক্যান করলে আমার ব্যাংক অ্যাকাউন্টের তার ইউপিআই ডিটেলসটা পাবো, ইউপিআই ডিটেলসটা কোনোভাবে পেয়ে যাবো। তো এইটা হচ্ছে তার কাজ। ভেতরে কি কোড লিখবে এই স্ক্যানারের মধ্যে সেটা কিন্তু আমি জানি না, আই ডোন্ট নো দিস থিং, আই ডোন্ট নো। কিন্তু আমরা কি জানি? জাস্ট জানি যে এই স্ক্যানার যে ফাংশনটা রয়েছে, যে তুমি মোবাইল দিয়ে ক্যামেরা খোলার পরই তুমি যখনই ইউপিআই বারকোডটাকে যখন তুমি স্ক্যান করবে, তোমার কিন্তু তার ইউপিআই ডিটেলস তুমি পেয়ে যাবে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক বক্স গল্প, এখানে তুমি জানো না এর ভেতরটা কি কি লেখা রয়েছে, কিভাবে কাজ হচ্ছে। উই ডোন্ট নো, বাট উই অনলি নো দ্য ইনপুট অ্যান্ড দ্য আউটপুট অফ দিস ফাংশনালিটি। মানে এখানে ইনপুট কি প্রোভাইড হবে আর তার বিনিময়ে আউটপুট আমি কি পাবো এই ফাংশন থেকে, সেটাগুলো কিন্তু আমরা এই জায়গায় জানবো। এটাকেই বলা হয় বেসিক আইডিয়া পেলাম আমরা ডিজাইন স্ট্রাকচারে। আমরা এই লেকচারে পুরো কম্পোনেন্টসগুলো দেখবো, কতগুলো কম্পোনেন্টস হয়, ডিজাইন স্ট্রাকচার কিভাবে বানাতে হয়, তার একটা এক্সাম্পলও লাস্টে কিন্তু আমরা দেখবো। তো সিম্বলস এবং কনস্ট্রাকশন কি কি থাকবে সেটা প্রথমেই বললাম। সিম্বলস ইউজিং কনস্ট্রাক্টিং দ্য স্ট্রাকচার চার্ট। প্রথমে হচ্ছে মডিউল। ফার্স্ট মডিউল ছাড়া তো কোনো গল্পই নেই, যে কোনো সফটওয়্যারকে আমার মডিউলসেই আমরা ভাঙতে হবে। ওই যে রিপ্রেজেন্ট দ্য প্রসেস অর দ্য টাস্ক অফ আ সিস্টেম।
তাহলে অবভিয়াসলি মডিউলস তো মেজর থিং, এই স্ট্রাকচার চার্ট বানাতে গেলে তোমার মডিউলসই লাগবে। তো মডিউলসটা কি অ্যাকচুয়ালি যে ফাংশনালিটি বলতে পারে প্রসেস বা টাস্ক, যেটা যে সিস্টেমটা পারফর্ম করে। তিন ধরনের হতে পারে। ফার্স্ট হচ্ছে কন্ট্রোল মডিউল, আর কন্ট্রোল মডিউল ব্রাঞ্চ টু মোর দ্যান ওয়ান সাব মডিউল, মানে যেটা মেজর, যেটা আমি দেখালাম প্রথমে আগের যে আমাদের স্লাইডে, যেখানে হচ্ছে আমাদের ইউপিআই, যেটা ওয়ান কাইন্ড অফ কন্ট্রোল মডিউল, সে কিন্তু ফার্দার ব্রাঞ্চ করছে আরো তার সাব মডিউলসে। তো সাব মডিউলস কি বলতে পারো, দ্য সাব মডিউলস আর মডিউল হচ্ছে পার্ট অফ আ চাইল্ড অফ অ্যানাদার মডিউল, মানে ওয়ান কাইন্ড অফ কন্ট্রোল মডিউলটা তোমরা এইভাবে ভাবো। তো এইটা ছিল আমাদের কি ছিল, আমাদের ইউপিআই মডিউলটা ছিল, ধরো না এটা ইউপিআই। সাব মডিউলস এর মধ্যে একটা কি ছিল আমি বলেছিলাম, একটা যে তোমার স্ক্যানিং করা, এটা সাব মডিউল ছিল। আর একটা ছিল ব্যাংক টু ব্যাংকের তোমার ডিটেলস অ্যাকাউন্ট ফেচ করা, ব্যাংক ডিটেল ফেচ বলে এখানে তোমরা রাখো। এরকম ওয়ান কাইন্ড অফ এইটার গল্প, যে একটা যে কন্ট্রোল মডিউল মানে যেটা মেজর মডিউল, যেটা পেরেন্ট মডিউল বলতে পারো, তার আন্ডারে যে সাব মডিউলস গুলো, মানে যেটা সেখান থেকে ওই কন্ট্রোল মডিউলকে এক্সিকিউট বা কন্ট্রোল মডিউলকে তৈরি করতে যারা সাহায্য করে, একে চাইল্ডও বলা হয়, আর পার্ট বা সাব পার্টও বলা হয়, ঠিক আছে। লাইব্রেরি মডিউল কোনগুলো, লাইব্রেরি মডিউল আর রিইউজেবল ইনভোকেবল ফ্রম এনি মডিউল, মানে এটা তোমাকে একটা এক্সটার্নাল মডিউল তোমাকে তৈরি করে দেওয়া রয়েছে, যে কোনো মডিউল চাইলে তাকে কিন্তু সে ডেকে তার কাজ কিন্তু করাতে পারে, এরকম গল্প হতে পারে, মানে যে কোনো মডিউল তাকে অ্যাক্সেস করতে পারে। তো মোটামুটি কন্ট্রোল মডিউল, লাইব্রেরি মডিউল কিরকম দেখতে হয়, তাকে যখন তোমরা আঁকবে কিরকম ভাবে আঁকবে এটা বুঝতে পারলে, যে লাইব্রেরি মডিউলের মতন কিন্তু এরকম জিনিস হবে, একটা সাইডে দুটো এরকম লিঙ্ক লিস্টের নোডের মতন দেখতে হবে। আর সাব মডিউল আর কন্ট্রোল মডিউলগুলো তোমরা রেক্ট্যাঙ্গুলার বক্সে তোমরা কিন্তু এইভাবে রিপ্রেজেন্ট করতে পারো। তো এটাকে মডিউলস, কন্ট্রোল মডিউল আর সাব মডিউলের ব্যাপারে কিন্তু মোটামুটি জানলাম এখান থেকে। এরপরে দেখলাম যে কন্ডিশনাল কল কাকে বলে। তো মোটামুটি ছবি থেকে বুঝতে পারছো, রিপ্রেজেন্ট দ্য control module can select any of the sub module on basis of some condition। তো ধরুন একটা কন্ট্রোল মডিউল রয়েছে, যার কিছু ভেতরে কিছু ভিত্তিতে কিছু কন্ডিশন, এখানে আমরা ডায়মন্ড বক্স, অলরেডি আমরা জানি যে ডায়মন্ড যে কোনো ফ্লো চার্টে, যে কোনো ডায়াগ্রামে যখনই কন্ডিশনের কথা আসে তখনই কিন্তু এই ডায়মন্ড বক্সকে আমরা রিপ্রেজেন্ট করি। এই কন্ডিশনের ভিত্তিতে আমরা যে কোনো একটি মডিউলে কিন্তু জাম্প করবো, সেটা যে কোনো আমাদের সিনারিওর হতে পারে। এরকম আমাদের ডিজাইন করতে হতে পারে যে আমরা এই মডিউলে রয়েছি, বাট অ্যাকর্ডিং টু সাম সিনারিও আমরা যে কোনো একটা দিকে যাবো, নয় আমরা এই পারে এই মডিউলটাকে এক্সিকিউট করবো পরে, নাহলে এই মডিউল, ডিপেন্ড অন দা আমাদের কোনো রকম। যেটা অনেক সময় হয় না যে আমাদের যে ইউজার যদি ওয়ান ইন্টার করে, যেটা আমরা সুইচ কেস এরকম অনেক গল্প করেছি, যখন আমরা মেনু ড্রিভেন কোড করতাম সেখানে আমাদের সুইচ কেস এরকম লিখতাম, কেস 1 কেস 2 করে। তো যদি কেস 1 হয় তাহলে এই ফাংশন এক্সিকিউট হবে, কেস 2 হলে এইভাবে। তো এরকম গল্প, মানে এগুলো মডিউল ভেবে না। তো এইভাবে জিনিসটা কিন্তু কোনোভাবে এটাকে বলা হয় কন্ডিশনাল কল বা আমাদের কন্ট্রোল মডিউলও বলতে পারো। পরেরটা হচ্ছে দেখুন লুপিং বা রিপিটেটিভ কল অফ মডিউল। রিপিটেটিভ কল অফ মডিউল মানে এরকম কোনো মডিউল যে কোনো সার্টেন ক্রাইটেরিয়ার মধ্যে নিজেকেই ডাকছে, এরকম ধরনের, সেটাকে বলা হয় হচ্ছে ওয়ান কাইন্ড অফ আ লুপিং বা আমাদের রিপিটেটিভ কল অফ মডিউল বলতে পারো। ইট রিপ্রেজেন্ট দ্য রিপিটেটিভ এক্সিকিউশন অফ মডিউল বাই দ্য সাব মডিউল। আ কার্ভ রিপ্রেজেন্ট আ লুপ ইন দ্য মডিউল। all the sub module covered by the loop repeat execution of the module। তো যেটা বুঝতে পারলে যে এটা রয়েছে আমাদের কন্ট্রোল মডিউল, এগুলো সাব মডিউল, কিন্তু তারা কোনো কারণে কোন একটি বেতে আমাদের বারবার তারা নিজেকেই বারবার কোনো কারণে নিজেকে কল করছে, মানে রিপিটেডলি একই কাজ করছে, তখন তাকে বলা হয় রিপিটেটিভ কল অফ আ মডিউল বলে কিন্তু তোমরা এটা বলতে পারো। তারপরে ডেটা ফ্লো। তা দুটো মডিউলের মধ্যে ডেটা ফ্লো কি করে বোঝাবে, এই অ্যারো সাইন দিয়ে বোঝাবে, তাদের যে পেছন দিকটা আছে অ্যারোর যে শেষটা তোমাদের এরকম ওপেন সার্কেল করবে, মানে অ্যারোটার মুখটা এরকম যাই করো না কেন কিন্তু এন্ডটা হচ্ছে ওপেন সার্কেল, মানে ক্লোজ সার্কেল হয়ে গেলে তার মানে অন্য হয়ে যাবে। এটাকে বলে ডেটা ফ্লো বি রিপ্রেজেন্ট করে দুটো মডিউলের মধ্যে। ই রিপ্রেজেন্ট দ্য ফ্লো অফ ডেটা বিটুইন দ্য মডিউল। ইট ইজ রিপ্রেজেন্ট বাই আ ডাইরেক্টেড অ্যারো উইথ আ এমটি সার্কেল। এটা মাথায় রাখতে হবে, এমটি সার্কেল লিখতে হবে। এটা ক্লোজ হয়ে গেলেই তার গল্প চেঞ্জ হয়ে যাবে। পরের পার্টে এটাই রয়েছে, ক্লোজ হয়ে যাবে, এটাকে বলা কন্ট্রোল মডিউল, মানে কোন দিক থেকে মডিউলে কন্ট্রোলটা ফ্লো করছে, মানে মডিউল 1 এই কন্ট্রোলটা মডিউল 2 তে যাচ্ছে, আবার মডিউল 2 থেকে কন্ট্রোল মডিউল 1, এরকম যদি কিছু করতে হয় তখন বলে এটাকে বলা হয় ফ্লো কন্ট্রোল। মানে ইট রিপ্রেজেন্ট দ্য ফ্লো কন্ট্রোল বিটুইন দ্য মডিউল। ইট রিপ্রেজেন্ট বাই আ ডাইরেক্টেড অ্যারো ফিল উইথ আ ফিল সার্কেল অ্যাট দ্য এন্ড। মানে এখানে যেটাই ডিফারেন্স বলেছিলাম, যে অ্যারোর যদি এন্ডটা যদি তুমি ফিল করে দাও কোনোভাবে, এটাকে বলা হবে আমাদের কন্ট্রোল ফ্লো বলা হয়, আর ওপেন থাকলে ওটাকে বলা হয় ডেটা ফ্লো বলা হয়। তো এটা বেসিক আইডিয়াগুলো এখান থেকে নিয়ে নিলাম। এবার যদি ধরো না আমাদের এই সিনারিওতে কখনো ফিজিক্যাল স্টোরেজকে রিপ্রেজেন্ট করতে হয়, কারণ হতেই পারে আমাদের এই ডিজাইন স্ট্রাকচার চার্টে আমাদের কোনোভাবে ফিজিক্যাল মানে ডেটাবেস কোথায় রয়েছে, তখন আমরা এটাকে কিন্তু কার্ভ রেক্ট্যাঙ্গেল দিয়ে শো করি। মডিউলকে কিন্তু স্ট্রিক্ট রেক্ট্যাঙ্গেল বলে। স্ট্রিক্ট মানে এজগুলো কিন্তু স্ট্রিক্ট থাকবে,
মানে একদম শার্প এজ হবে। আর ফিজিক্যাল স্টোরেজগুলো কিন্তু একটুখানি এরকম গোলাক্ত ক্ষেত্র হবে, মানে এটা সিম্পল কথা বললে একটুখানি এজগুলো একটু রাউন্ড শেপের হবে, এটাকে বলা হয় ফিজিক্যাল স্টোরেজ। তো এরকম ধরনের ছবি দিয়ে আমরা ফিজিক্যাল স্টোরকে রিপ্রেজেন্ট করি। দ্য ফিজিক্যাল স্টোর ইজ দ্যাট ওয়্যার অল দ্য ইনফরমেশন আর টু বি স্টোর, যেখানে আমরা সব রকম ইনফরমেশন স্টোর করি। এটা ওয়ান কাইন্ড অফ ডেটাবেসকে রিপ্রেজেন্ট করে। তো যখনই তোমরা এরকম ধরনের কোনো ছবি দেখবে, আয়ত্তকার আকার দেখবে, মানে ফিগার দেখবে এরকম বলতে পারো, যেখানে তোমার এজগুলো একটু রাউন্ড শেপের হবে, তখন তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে ওটাকে ফিজিক্যাল স্টোরেজ বলে, ওটাকে তোমাকে কিন্তু চিনতে হবে। এখানে একটা তোমাদের স্ট্রাকচার চার্ট রয়েছে, যেখানে তোমার ইমেল সার্ভারে, যেখানে দেখতে পাচ্ছ এটা দিস আর দ্য মডিউলস। এটা দেখতে পাচ্ছ এখানে এন্টার লগ ইন ডিটেলস। এবার এই দেখো ডেটা ফ্লো যাচ্ছে কোথায়, ভেরিফাই লগ ইন বলে একটা মডিউল, যেখানে কোড ভেতরে কিছু লেখা থাকবে, যেখানে লগ ইন ডিটেল পাস করা হচ্ছে। এবার সেই লগ ইন ভেরিফাই লগ ইন ডিটেলস তার ডেটাবেস থেকে তার পুরো চেক করছে তার আদৌ পাসওয়ার্ড ঠিক আছে কিনা। দেখো এটা ডেটা এখানে যাচ্ছে, এখানে কন্ট্রোল, এখান থেকে যদি ওকে হয় তাহলে কন্ট্রোল সিগন্যাল পাঠাচ্ছে, লগ ইন ডিটেলস আর এখানে ভেই করছে। এখান থেকে দেখো সেই যদি আমাদের ওকে হয় তাহলে সেখান থেকে আমাদের মেল বক্স দেখাচ্ছে। আর মেল বক্সের কন্ডিশন দেওয়া রয়েছে যে তুমি হয় কম্পোজ করতে পারো বা ভিউ করতে পারো, যে কন্ডিশন দেওয়া রয়েছে, এখান থেকে ডেটা পাস হচ্ছে। যদি আমি যেরকম ভাবে যদি কম্পোজ হয় তাহলে কম্পোজ থেকে ডেটা হবে, নাহলে আর কম্পোজ কি করছে দেখুন, যে একটা সেলফ লুপ লিখেছে, এটা ওয়ান কাইন্ড অফ লুপিং মডিউল বলতে পারো, যেখানে সেন্ড মেসেজ আবার আস্ক করছে আবার পাঠাবে কিনা। তাই নিজেদের মধ্যে কি এই সাপোর্টের সঙ্গে একটা লুপ ফরমেশন করে ফেলেছে। তো যখনই মোটামুটি বানাবে, তো ডিজাইন স্ট্রাকচার চার্ট যদি বানাতে গেলে তোমাদের এইভাবে জিনিসটা করতে হবে। তার একটা মোটামুটি একটা এক্সাম্পল দিয়ে আর প্রত্যেকটা কারণ তোমাকে লিখতে হবে, যে কার জন্য কি আসছে, এই যে লোড অ্যাকাউন্ট, লগ ইন এন্টার ডিটেলস, এগুলো সবগুলো আক্স সেন্ড এগুলো সবই তোমার দিতে হয়। মানে যে সিগন্যালগুলো যাচ্ছে বা ডেটাগুলো যাচ্ছে তার সেগুলো মোটামুটি পাশে লিখে দিলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যায়। এইভাবে তোমাদের কিন্তু একটা স্ট্রাকচার চার্ট তোমাদের বানাতে হবে। এবার চলে আসবো বেনিফিটস কি আছে ডিজাইন স্ট্রাকচার চার্টে, যেখানে হচ্ছে ইমপ্রুভ আন্ডারস্ট্যান্ডিং অফ সিস্টেম আর্কিটেকচার। তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল যে আমরা যখনই একটা স্ট্রাকচার চার্ট বানাই, সেখান থেকে আমাদের সিস্টেমের মধ্যে কি কি আর্কিটেকচার থাকবে সেটা কিন্তু একটা চোখে একটা নখদর্পণ ক্লিয়ার হয়ে গেল। সিম্পলিফাইড কমিউনিকেশন বিটুইন দ্য টিম মেম্বার, তাহলে মোটামুটি একটা চোখে যখন পুরো কম্পোনেন্টসগুলো চলে আসলো যে কিভাবে কি হবে কি না হবে, তাহলে টিম মেম্বারদের মধ্যে কমিউনিকেট করাটা অনেকটা সোজা হয়ে যাবে। ইজিয়ার আইডেন্টিফিকেশন অফ পোটেনশিয়াল ইস্যু অ্যান্ড ডিপেন্ডেন্সিস, যদি কোনো রকম কোনো ইস্যুস পাওয়া যেতে পারে, যদি আমরা অবভিয়াসলি এসআরএস তৈরি করার সময় তো আমরা মোটামুটি করে ফেললাম অ্যানালিসিস করে, কিন্তু পরবর্তীকালেও যদি কোনো রকম কোনো ইস্যু থাকে, কিন্তু এই ফেজ থেকে কিন্তু বুঝে যাবো যে না এটা বলেছিলাম তো করবো, বাট করতে গেলে সমস্যা হচ্ছে। এরকম ধরনের কোনো ইস্যু বা ডিপেন্ডেন্সি কারোর উপর থাকলে এটা কিন্তু মোটামুটি এখান থেকে বুঝে যাওয়া যায়। সাপোর্ট অফ মডিউল অ্যান্ড মেনটেনেবল সফটওয়্যার ডিজাইন, তাহলে মডিউলার এবং মেনটেনেবল সফটওয়্যারকে আমরা ডিজাইন করতে পারবো, যেখান থেকে সব রকম মডিউলসে ডিভাইড করে আমরা মেনটেনও করে কিন্তু করতে পারবো। তো এই ছিল বেসিক পুরো আইডিয়া আমাদের ডিজাইন স্ট্রাকচার চার্টে, যেখানে আমরা বেসিক বুঝলাম যে ডিজাইন স্ট্রাকচার চার্ট জিনিসটা কি, আর কতগুলো মানে কম্পোনেন্টস হতে পারে। যখন আমরা ডায়াগ্রাম করবো স্ট্রাকচার চার্টের, কম্পোনেন্টস গুলো কিরকম দেখতে হয়, তার মধ্যে কি কি জিনিস আছে কি না আছে, সেগুলো দিয়ে একটা এক্সাম্পলও দেখে আর বুঝলাম এর বেনিফিটসটা কোথায়। আশা করি তোমরা এখান থেকে ডিজাইন স্ট্রাকচার চার্টের কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো।